নির্বাচনে যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে জনগণ, কোটালীপাড়ায় শেখ হাসিনা। সিলেট থেকে ঐক্যফ্রন্টের প্রচারণা শুরু, দেশের মালিকানা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন ডক্টর কামাল। প্রচারণায় সহিংসতার ঘটনায় বিব্রত নির্বাচন কমিশন, পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ ও বিএনপি। বৈধ অস্ত্র বহন করতে পারবে প্রার্থীরা, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরিকল্পনা নেই সরকারের। ভারতের বিধানসভা নির্বাচনে 5 রাজ্যে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি, 3টিতে কংগ্রেসের বিপুল বিজয়। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছে রাশেদ ইমাম এবং আমি হাবিবা ইভা। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। নির্বাচনে যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে ভোটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। আগামীতে ক্ষমতায় গেলে প্রতিটি গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে গোপালগঞ্জে কোটালীপাড়ার জনসভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন শাহ আলী জয়ের রিপোর্টে। মঞ্চে স্থানীয় সংসদ সদস্য শেখ হাসিনা, আর মাঠে লক্ষ জনতা দুহাত তুলে জানিয়ে দিল এবারও তারা আছেন নৌকার সঙ্গেই। স্থানীয় লুৎফর রহমান কলেজ মাঠে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে যখন মঞ্চে ওঠেন তিনি, তখন জনতার ঢল পৌঁছে গেছে মাঠ ছাড়িয়ে অনেক দূরে। মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা বিজয় অর্জন করেছিলাম। নিজ এলাকার ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের সমর্থনেই আজ তিনি এত দূর এসেছেন। প্রতিটি গ্রামে মানুষ শহরের সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ আমার গ্রাম আমার শহর হিসেবে গড়ে উঠবে। সেইভাবে যাতে আমরা পরিকল্পনা নিয়েছি, নৌকা মার্কায় যাকে যেখানে প্রার্থী করেছি তাদের সবাইকে ভোট দেওয়ার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিমুক্ত হয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। আর এই কোটালীপাড়ার এই সভার মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের জনগণের কাছে সেই আবেদন জানাই, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যুদ্ধাপরাধী, গণহত্যা পরিচালনাকারী, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাসকারী, তাদেরকে নিয়ে যারা আজকে নির্বাচনের মাঠে নেমেছে তাদেরকে উপযুক্ত জবাব আপনাদের দিতে হবে। শেখ হাসিনা বলেন, আগামীর বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কোটালীপাড়ার জনসমাবেশে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করলেন, শুধু গোপালগঞ্জেই নয়, এবার পুরো বাংলাদেশেই বিপুল বিজয় হবে নৌকার। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি আনুষ্ঠানিকভাবে শুরু করেন নির্বাচনী প্রচারণার কাজ। শাহ আলী জয়, নিউজ 24, গোপালগঞ্জ। এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করল জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বিকেলে সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এরপর তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং দেশের মালিকানা পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট চান। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 360 আলুয়ার পূর্ণভূমি সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক প্রচারণা করতে বুধবার বিকেলে উপস্থিত হন ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে এর আগে থেকেই উপস্থিত ছিল ঐক্যফ্রন্টের শরিক দলের নেতাকর্মীরা। মাজার জিয়ারত শেষে ডক্টর কামাল হোসেন জানান, দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণই তার মালিকানা নিশ্চিত করবে। অবাধ নিরপেক্ষ নির্বাচন হলো যে পদ্ধতিতে জনগণ তাদের মালিকানা ভোগ করে। জনগণ দেশের মালিক, এটা সংবিধানে লেখা আছে। সে মালিকানা ভোগ করার জন্য তাদের ভোট অধিকার এর মাধ্যমে করে। তো সেই কারণে
সুষ্ঠু নির্বাচন যদি বাধা দেওয়া হয়, এটা স্বাধীনতার উপরে আঘাত দেওয়া সম্ভব। এরপর ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ সকলকে নিয়ে মাজারেই মাগরিবের নামাজ আদায় করেন। নির্বাচনী প্রচার প্রচারণায় যোগ দিয়ে প্রথমবারের মতো সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট চাইলেন ডক্টর কামাল হোসেন। আমাদের নির্বাচনী কাজগুলো আজকে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। আমাদের যে ক্যান্ডিডেটরা আছেন সারা বাংলাদেশে, তারা ধানের শীষের সিম্বল নিয়ে দাঁড়িয়েছেন। আমরা জাতীয় ঐক্যর উপরে গুরুত্ব দিয়েছি। জাতীয় ঐক্যর ভিত্তিতে আমাদের সবকিছু অতীতে বড় বড় বিজয় অর্জন করেছি। রিশাদ হাসান, নিউজ 24, সিলেট। এবারে মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় সংসদ নির্বাচন 2018 প্রসঙ্গ। প্রচারণায় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এ সময় ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ের শেষ দিনে CAC এসব কথা বলেন। প্রত্যাশা করেন আগামী দিনে এ ধরনের ঘটনা আর ঘটবে না। বিস্তারিত দেখুন হাসান পারভেজের রিপোর্টে। বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালা। শেষ দিনে 210 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অংশ নেন এই কর্মশালায়। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেন, নির্বাচনে প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত বলে মন্তব্য করেন CEC। গতকাল নোয়াখালীতে একটি যুবক নিহত হয়েছে। এটা আমাদের অত্যন্ত বিব্রত করেছে, আমাদেরকে ব্যথা দিয়েছে। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিবের গাড়িতে হামলা হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা এতে বিব্রত। একটা মানুষের জীবনের মূল্য তার চেয়ে অনেক বেশি, সেরকম একটা জীবন চলে গেল সহিংসতার কারণে, এটা কাম্য হতে পারে না। এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের পথ খুঁজে বার করতে হবে। সকল দল, প্রার্থী ও সমর্থকদের উদ্দেশ্যে CEC বলেন, সবাইকে ধৈর্যশীল আচরণ করতে হবে, মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দিতে হবে বলে জানান তিনি। নির্বাচনী প্রচারে কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না। একে অপরের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাবেন এবং যে কোনো উত্তেজনাকর, উদ্বেগজনক, নির্বাচন পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিহার করবেন। আর যেন কোনো অঘটন না ঘটে প্রত্যাশা করি সকলের কাছে, জাতির কাছে, যারা নির্বাচনের দায়িত্বে থাকেন তাদের সকলের কাছে। কর্মশালায় অন্য 4 কমিশনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ব্রিফিং দেন। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই দায়িত্ব সকলের বলে জানান তারা। তাই আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে HT ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল CECর সঙ্গে দেখা করেন। সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান HT ইমাম। এর আগে নির্বাচন কমিশনে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারাও অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। তার দলেরই লোকেরা নিজেদের মধ্যে মারামারি করেছে, ওখানে আওয়ামী লীগের কেউ ছিল না। অথচ বিশেষ একটি পত্রিকায় আজকে, অন্যান্য সবাই না, একেবারে এটিকে হেডলাইন করে বসছে। আমি তাৎক্ষণিকভাবেই সে পত্রিকার মালিকের সঙ্গে কথা বলেছি, তো উনি তখন বলেছেন যে ভুল হয়ে গেছে। তো ভুল এরকম হওয়া উচিত না। সন্ত্রাসী এবং আওয়ামী লীগ পুলিশের সহায়তায়, বিশেষ করে পুলিশের সহায়তায় আজকে যে আমাদের আওয়ামী লীগ এবং যুবলীগ তারা মিলে এই কাজগুলো করছেন, যেখানে পুলিশ আমাদের কোনো রকম সাহায্য তো করছেই না, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমাদের এরকম ব্লক রেড দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে এবং অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। রাজধানী সহ সারা দেশে হামলা চালানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর। হামলায় নেতৃত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা, কিন্তু আটক করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। বুধবার পুলিশ মহাপরিদর্শকের কাছে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করে দলটি।
অন্যদিকে রাজধানী এবং ঢাকা জেলার একাধিক আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটেছে বুধবার। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বুধবার সকাল 10:30 এবং বেলা 11টায় কমলাপুর এবং মাদারটেক চৌরাস্তায় 2 দফায় এমন হামলার মুখে পড়েন ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস। পরে বিকেলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। মাদারটেক চৌরাস্তা যখন আসলাম তখন এই চিত্তরঞ্জন বাবু 2 কানে 2 ফোন নিয়ে ফোন করলেন। চিত্তরঞ্জন, জাহাঙ্গীর, শাহরিয়ার এদের নেতৃত্বে আমার গাড়ির মধ্যে উঠে আমি গাড়ি থেকে নেমেছি গণসংযোগ করার জন্য। ওরা উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা। এর আগে আটক করা হয় দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। আটকের পর তাকে বিকেলেই আদালতে তোলা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। হাত জোর করে বলছি, বলেন না কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, আপনারা কি গুম করে ফেলবেন নাকি, কোথায় নিয়ে যাচ্ছেন? কিছুতেই কোনো কথা না বলে গাড়িতে উঠালো। আমার স্বামীকে ধরা হলো, অর্থাৎ আমি যেন ইলেকশন করতে না পারি। এসব বিষয়ে দলটির নয়াপল্টন কার্যালয়ের সংবাদ সম্মেলন ডাকেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। অভিযোগ করেন সারা দেশেই এমন হামলার ঘটনা ঘটছে, কোথাও নির্বাচনের বা প্রচারণার পরিবেশ নেই। এখন সর্বত্র বিরাজ করছে নন লেভেল প্লেইং ফিল্ড, সর্বত্র, শুধু আমার এলাকা না, সারা বাংলাদেশে। তবে আমরা সেই দিন পর্যন্ত মাঠে থাকব, যতই অত্যাচার নির্যাতন হোক আমাদের উপরে। এসব অভিযোগ নিয়ে পুলিশ সদর দপ্তরেও যায় দলটি। সেখানে বিএনপি নেতারা নির্বাচনের আগামী কয়েকটা দিন নির্ঝঞ্ঝাট প্রচারণা চালানোর পরিবেশ তৈরির আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শককে। আইজিপি সাহেব উনি বলেছেন যে হ্যাঁ, আমরা এটা 2-1টা ঘটনা ঘটেছে, আমরা ভেবেছিলাম এরকম হবে না, তবে এখন থেকে আমরা চেষ্টা করব যাতে করে আপনারা অন্তত সুন্দর মতো নির্বাচন প্রচারণা চালাতে পারেন। এটা তিনি কথা দিয়েছেন আমাদেরকে সহযোগিতা করবেন। বুধবার রাজধানীর 24টি থানায় দায়ের করা পুরনো মামলায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে শুনানি নিয়ে রুল জারি করেন। রুলে গত 8ই নভেম্বর জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের যে গেজেট জারি করেছিল নির্বাচন কমিশন, তা কেন অবৈধ ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়েছেন আদালত। আগামী 3 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 6 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছিলেন হাইকোর্টের এক আইনজীবী। নির্বাচন কমিশনের জনবল কাঠামো দেখিয়েছি। সেখানে দেখিয়েছি যে 689 জন অফিসার লেভেলের কর্মকর্তা নির্বাচন কমিশনে কাজ করেন এবং তারা বিভিন্ন স্থানীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তারা ফুল টাইম ওখানে চাকরি করেন। তাদের এক্সপার্টিস ডিসিদের চেয়ে অনেক বেশি, কিন্তু তাদেরকে সাইডলাইন করে, সম্পূর্ণভাবে সাইডলাইন করে সরকারের অফিসিয়ালদেরকে দেওয়া হয়েছে, যেটার কোনো যৌক্তিকতা নেই। ইলেকশন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি কেন অবৈধ ঘোষণা হবে না এবং সংবিধানের পরিপন্থী হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নির্বাচনকে সামনে রেখে এবার অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো বিশেষ অভিযানের পরিকল্পনা নেই সরকারের। ভোটের দিন পর্যন্ত অস্ত্রের বৈধ লাইসেন্সধারীরাও তাদের আগ্নেয়াস্ত্র বহন এবং প্রদর্শন করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বৈধ অস্ত্র বহন করতে পারবে প্রার্থীরা। বিস্তারিত দেখুন জুবায়ের আল মাহমুদের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরুর দিন মঙ্গলবার নোয়াখালী এবং ফরিদপুরে আওয়ামী লীগের 2 কর্মী নিহত হন। ভাঙচুরের শিকার হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহর। এমন অবস্থায় বুধবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সাথে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান 30 ডিসেম্বর পর্যন্ত সব ধরনের অস্ত্র বহন এবং প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না, অস্ত্র ক্যারি করতে পারবে না, বৈধ যেগুলি বৈধ প্রার্থীর, তো তাকে আত্মরক্ষার জন্য যে অস্ত্রটা দেওয়া হয়েছে সেটা সে রাখতেই পারবে, কিন্তু এটা প্রদর্শন করতে পারবে না এবং সঙ্গে সঙ্গে ক্যারি করতেও পারবে না।
এ সময় তিনি মঙ্গলবারের সহিংসতার পেছনে কারা দায়ী কথা বলেন সে প্রসঙ্গেও। যারা এই সন্ত্রাস দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে তারা ক্ষমতা আসবে, তাদের এটা ঘটনা তাদেরই চক্রান্ত হতে পারে। আমরা এগুলি তদন্ত ছাড়া আমরা এখানে আর কিছু বলতে চাই না। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ী পেশাজীবীদের সমাবেশে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মতোই প্রস্তুত রয়েছে। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এবার নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন বসুন্ধরা সিমেন্ট ভোটের সফর। বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। তিনি এখন রয়েছেন যশোরে। যশোর থেকে তিনি সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। শ্রাবণ, যশোরের প্রান্তিক মানুষরা নির্বাচন নিয়ে কি ভাবছেন, কি বলছেন? রাশেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যশোর একটি অত্যন্ত বিখ্যাত শহর এবং তার সঙ্গে সঙ্গে ইতিহাস এবং ঐতিহ্যের একেবারে মেলবন্ধনের শহরটিতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে 6টি নির্বাচনী এলাকা আছে এবং এটি অনেক বড় জেলা এবং নির্বাচনের হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে। আমরা দেখেছি রাস্তায় নির্বাচনের পোস্টার রয়েছে, নির্বাচনের বিভিন্ন ভ্যান, তারপরে মাইক, সব জায়গায় আসলে স্লোগান, মানুষের মুখরতা আছে এবং এই এলাকার মানুষ ভোট নিয়ে ভাবতেও শুরু করেছেন। আমার সঙ্গে তরুণ ভোটাররা আছেন। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আসলে এই শহরটি ভোটের শহরে রূপান্তরিত হয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে আপনারা তরুণদের প্রত্যাশা কি আছে জনপ্রতিনিধিদের কাছে? আসলে বর্তমানে শহরটা এখন যে অবস্থায় আছে, পূর্বের তুলনায় শহরে সম্পূর্ণভাবে নির্বাচনী প্রচারণা হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আমরা পূর্বে যেরকম দেখতাম, আমাদের ছোটোবেলায় নির্বাচনের একটা আমেজ থাকতো, অন্যরকম ব্যাপার, অনেকটা পয়লা বৈশাখের মতো। কিন্তু বর্তমানে রয়েছে, হ্যাঁ আছে, কিন্তু সেরকম আশানুরূপ না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, তাদের সাথে কথা বলতে চাই। আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আসলে তরুণরা এখানে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বেশি চিন্তা ভাবনায় মাথায় রাখছে? যে বিষয়গুলো বেশি চিন্তা ভাবনা করে সেটা হচ্ছে যশোর একটি উন্নয়ন শহর। যশোরে অনেক রাস্তাঘাট উন্নয়ন হয়নি, অনেক রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। আর যশোরের সব থেকে বড় বিষয় হচ্ছে বাণিজ্য ক্ষেত্রে যশোর একটি অন্যতম স্থান দখল করে আছে। তো যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, তা বাণিজ্য ওই কাজটা মনে হয় তো বেশি ভালো হবে না বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু সামনে এগোই। আমরা চায়ের দোকানে যাচ্ছি। এখানে আসলে অনেক তরুণ আছে, অনেক নানা বয়সী মানুষ আছে, তারা আসলে ভোট নিয়ে কি ভাবছে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো তরুণ ভোটার, ভোট তো একেবারেই আমাদের দোরগোড়ায়। আপনার চিন্তা ভাবনা কি ভোট নিয়ে, কি প্রত্যাশা জনপ্রতিনিধিদের কাছে আপনার? কৃষি প্রধান এই জেলায় আমি চাই কৃষক এবং ছাত্রদের কথা চিন্তা করে আগামী নির্বাচনে যেই প্রতিনিধি হোক, এই যশোরে একটি কৃষি গবেষণাগার ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রত্যাশা করছি আমি, কৃষক এবং ছাত্রদের কথা চিন্তা করে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নানা বয়সী মানুষের নানা প্রত্যাশার জায়গা আছে। আমরা যশোরে কেবল পা রেখেছি। আমরা চেষ্টা করব যশোরের 6টি নির্বাচন এলাকার বেশিরভাগ জায়গায় গিয়ে সেখানকার ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে মিল রেখে মানুষের ভোটের ভাবনা, মানুষের নির্বাচনের ভাবনা এবং নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের বক্তব্য সবকিছু মিলিয়ে এইখানকার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমরা ফিরছি স্টুডিওতে আপনাদের কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। দর্শক, বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে যশোর থেকে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। দর্শক, নিউজ 24 এর সংবাদে নিচ্ছি এখন একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে অত্যাধুনিক সমরাস্ত্র ও যুদ্ধ বিমান কেনা হবে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার সকালে যশোর বিমানবন্দরে বিমান বাহিনীর ৭৫তম একাডেমিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ক্যাডেটদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, দেশের নিরাপত্তায় বিমান বাহিনী আগের চেয়ে শক্তিশালী হয়েছে। বলেন, এরই মধ্যে বাহিনীতে যুক্ত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান, রাডার ও ক্ষেপণাস্ত্র। এছাড়া আগামীতে ৫ম প্রজন্মের যুদ্ধ বিমান ও সমরাস্ত্র ক্রয়ের পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে বলেও জানান রাষ্ট্রপতি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ
এই জন্য প্রয়োজন রয়েছে দক্ষতা, যুদ্ধ উপকরণ এবং আত্মনির্ভরশীলতার। সেই লক্ষ্যে নিকট ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ও অত্যাধুনিক সমরাস্ত্র বিমান বাহিনীতে সংযোজন করা হবে এবং এর মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী বিমান তৈরির মতো সক্ষমতা অর্জন করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 50% নয় বরং 100%ই সুষ্ঠু ভোট হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে দলের ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপপরিষদের এক সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অনেক আসনে 2008 সালের চেয়েও শোচনীয় হার হবে বিএনপির। কে কত জনপ্রিয় বা কে কত আসন পাবে তার প্রমাণ হবে 30 ডিসেম্বরই। বিএনপিকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 50% সুষ্ঠু ভোট কেন বলছে? 100% সুষ্ঠু ভোট হবে এবং সেই ভোটে আপনারা যে মুসলিম লীগের কাছাকাছি চলে গেছেন প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কে কত সিট পাবে 30 তারিখ বাংলাদেশের জনগণ সেটা জানিয়ে দেবে। কেউ যাতে ভোট চুরি করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও 1 আসনের মোহাম্মদপুর, নারগুন ও জগন্নাথপুর ইউনিয়নে বেশ কয়েকটি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ ভোট চুরির চেষ্টা করবে, তাই কেন্দ্র পাহারা দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। 30 তারিখে সবাই একদম সকালে গিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আপনারা আসবেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এরা ভোট চুরি করার জন্য চেষ্টা করবে। সেই ভোট যেন চুরি করতে না পারে তার জন্য কিন্তু আপনাদেরকে পাহারা দিতে হবে। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো, সবাই শান্ত থাকবেন, ওদের কোনো উস্কানিতে পা দিবেন না। ওরা সবসময় উস্কানি দেওয়ার চেষ্টা করে, সেই উস্কানিতে কেউ পা দিবেন না। এবারে আমাদের বিশেষ আয়োজন অল টাইম ফ্যামিলি কেক ভোটের লড়াই। রাজধানীর মিরপুর এলাকায় জমি উঠতে শুরু করেছে ভোটের প্রচারণা। নির্বাচিত হলে উন্নয়নের ধারা বজায় রেখে শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলছেন আওয়ামী লীগ প্রার্থীরা। তবে মামলা হামলায় এখনও মাঠে নামেনি বিএনপির প্রার্থী কিংবা কর্মীরা। অভিযোগ করছেন, নামে বেনামে রাজনৈতিক মামলার কারণে এখনও প্রচার বিমুখ তারা। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। আবাসিক এলাকা হিসেবে সুপরিচিত রাজধানীর মিরপুরে রয়েছে মোট 3টি সংসদীয় আসন, যেখানে মোট ভোটার 11,34,000। প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় সরব অবস্থান আওয়ামী লীগের নেতাকর্মীদের। নিজ দলের প্রার্থীর পক্ষে পোস্টার ব্যানার নিয়েই পার করছেন ব্যস্ত সময়। ইতিমধ্যে উনি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবকিছুতে আপনারা দেখতে পারবেন, সবকিছু তার উন্নয়ন আছে। নতুন করে যে এই এলাকায় প্রতিনিধি আসবেন তার থেকে এই উন্নয়নের ধারাটাকে সচল রেখে এবং যুবক সমাজকে কর্মসংস্থানের জন্য যেন সে প্রকটভাবে চিন্তা ভাবনা করে। এদিকে বসে নেই প্রার্থীরাও। নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দিচ্ছেন ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হলে কচু ক্ষেত থেকে আমাদের বাংলা কলেজ পর্যন্ত 100 ফিট রাস্তা এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাগুলোর আরও উন্নতি করা এবং এলাকাকে একেবারে সন্ত্রাস মুক্ত রাখা। এদিকে এখনও মাঠে সরব উপস্থিতি নেই বিএনপির নেতাকর্মীদের। পুরো এলাকা ঘুরেও দেখা পাওয়া দায় বিএনপির পোস্টার ব্যানার। তবে নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলার অভিযোগ করলেন ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী। আমরা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে মানুষের ঘরে ঘরে যেতে চাই। বর্তমান সরকারি যারা প্রার্থী আছে, সরকার দলীয়, তারা দিশেহারা। কিসে এত ভয় গ্রেফতার করার জন্য? গ্রেফতার করে কি এই লোক আটকানো যাবে? কোনো দিনও না। না হয় আমার নেতাকর্মী ত্যাগ স্বীকার করলো, জেলে গেল, কিন্তু এই নেতাকর্মী দিয়ে তো আর লক্ষ লক্ষ ভোট আপনার
কখনোই আটকাতে পারবেন না। 4,06,000 ভোটার আছে। তবে বিএনপি নেতারা বলছেন প্রচারণা করতে বিলম্ব হলেও ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন বিএনপির প্রার্থীরা। অন্যদিকে ভোটের মাঠ ও ভোটারদের মন জয় করতে পেরেছেন বলে আশাবাদ আওয়ামী লীগ প্রার্থীদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার থাকছে নিউজ 24-এর বিশেষ আয়োজন সৌদি লুব্রিক্যান্টস ভোটের ময়দানে। দর্শক, ভোটের ময়দানে খবর জানাতে জামালপুর সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান হাবিব, জামালপুরের ভোটের ময়দানের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। রাশেদ, জামালপুরের এই ভোটের ময়দানে যুক্ত হচ্ছে আজকে সাধারণ মানুষ নিয়ে, যারা সাধারণ মানুষ এখানে, এবং বেশ কিছু তরুণ ভোটার রয়েছেন যারা প্রথমবারের মতো কোনো জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রথমেই চলুন তাদের সঙ্গে কথা বলি। আপনি সম্ভবত প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, জি। কি চাওয়া আপনার এবারের প্রার্থীর কাছে? আমার চাওয়া হচ্ছে জামালপুর সদরের আপনার রাস্তাঘাটগুলো খুব দুর্বল। আমি চাচ্ছি যে জামালপুর শহরের রাস্তাঘাটগুলো যেন উন্নয়ন হয়। আর জামালপুর শহরের রাস্তাঘাট ঠিক করার দাবি তার, আপনার কি দাবি হতে পারে? আমার দাবি শহরে আমাদের জামালপুর পৌরসভাতে যে পরিমাণ উন্নয়ন কাজ চলমান, আমার ছোটো ভাই বলছে যে রাস্তাঘাট দুর্বল, রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি আরও উন্নত হয় তাহলে আমার মনে হয় যে জামালপুর পৌরসভার নাগরিকরা অনেক সুবিধা ভোগ করতে পারবে। তিনি বলছেন সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা। আরেকজন তরুণ ভোটারের সঙ্গে কথা বলি, আপনি একটু বলবেন আপনার কি দাবি থাকবে যিনি নির্বাচিত হবেন তার কাছে? যাতে আমার জীবনে প্রথম ভোট আমি শান্তশিষ্টভাবে দিতে পারি, এই আশাই করি। ধন্যবাদ, চমৎকার বলেছেন। তার জীবনের প্রথম ভোট, এই ভোটটা তিনি সুন্দর সুষ্ঠুভাবে দিতে চান। আরেকজন ব্যক্তির সঙ্গে কথা বলি, আপনি সম্ভবত এই এলাকার ভোটার, তো আপনার কি দাবি থাকবে এই যিনি প্রার্থী হচ্ছেন, যিনি যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন তার? হ্যাঁ, আমার দাবি হলো যেন শিক্ষা, জামালপুরের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়, চিকিৎসা উন্নতি হয়, রাস্তাঘাট মানে সমস্ত কিছু যেন উন্নয়ন হচ্ছে এবং উন্নয়ন অব্যাহত ধারাবাহিক থাকে। ইনি সড়ক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা বললেন। আমরা আরেকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, আপনি একটু বলেন আপনার কি দাবি থাকবে? আমার দাবি জামালপুর শহরে যে মূলক উন্নয়ন কাজ হইতাছে আরও ভালো হোক, এবার আমরা নৌকা মার্কায় ভোট দিব। আচ্ছা, তিনি একেবারে হতাশ নন, তিনি বলছেন যে উন্নয়ন কাজ হচ্ছে এবং সেই উন্নয়ন ধারাবাহিকতাটা অব্যাহত থাকুক। আসলে রাশেদ, আমরা এলাকার বিভিন্ন আসন, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে এটাই জেনেছি যে উন্নয়ন হচ্ছে, সেটা অব্যাহত রাখার জন্য মানুষ যেন তার ভোটাধিকারটা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, সেই 30 ডিসেম্বরের অপেক্ষায় তারা রয়েছেন। রাশেদ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে ভোটের ময়দানের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আমানত গ্রহণ করে ঋণ দেয়াই ব্যাংকের কাজ, আর সেই ঋণের কিছু অংশ খেলাপি হবে, এটা কি স্বাভাবিক মনে করছেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা। বুধবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেসে এসব কথা বলেন তারা। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহীরা বলেন, ঋণ পরিশোধ না করার চর্চা আছে বলেই যাচাই বাছাই করে ঋণ দিতে হবে, কারণ ব্যাংকের আমানতের অর্থ জনগণের। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত, দক্ষ জনশক্তি বৃদ্ধি ও ঋণ দেওয়ার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার উপর গুরুত্ব দেন তারা। আমরা আজকে মধ্যম আয়ের দেশে এসেছি, এ বিষয়ে কি কারো সন্দেহ আছে? এখানে প্রতিটা সূচকে যে উন্নতি হয়েছে, আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, তার মানে স্বাস্থ্য খাতে আমরা বিপুল উন্নতি করেছি, এর পিছনে কিন্তু ঋণ প্রবাহ আছে। আমাদের লোক বলে অনেক বেশি ট্রেনিং দিতে হবে যাতে আমাদের ইমপ্রুভমেন্টটা হয়, যাতে আমরা একটা অ্যানালাইসিস করতে ভালো করতে পারি। আমাদের প্রত্যেকটা জায়গায় ভালো ভালো লোক নিতে হবে। আর ইটস এ ডাইনামিক থিং, আপনার রিস্ক এরিয়া সব কিছু কিন্তু কন্টিনিউ চেঞ্জ হয়। আর একটা কথা খেয়াল রাখতে হবে, ফ্রস্টার আর স্মার্ট।
এবারে নিউজ 24 আন্তর্জাতিক। ভারতে 2019 সালে লোকসভা নির্বাচনের আগেই 5 রাজ্যের ভোটের ফলাফলে কংগ্রেসের অভাবনীয় জয়ে ভীষণ খুশি দলপ্রধান রাহুল গান্ধী। তবে এই নির্বাচনের ফলকে ভরাডুবি মানতে নারাজ বিজেপি নেতারা। জাতীয় নির্বাচনের আগে বিজেপির এমন বিপর্যয় দলটির উপর বড় ধরনের প্রভাব ফেলবে বলেও মনে করছেন অনেকে। এদিকে কংগ্রেস থেকে শুরু করে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও মিজো ন্যাশনাল ফ্রন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। 5টির মধ্যে 4টিতেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো ভোটও পায়নি তারা। একমাত্র তেলেঙ্গানা নিয়ে নিরাশ হলেও 5 রাজ্যের ভোটের সার্বিক ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেসের বর্তমান কাণ্ডারি রাহুল গান্ধী। বিজেপি কি 2014 সালের নির্বাচন ছিল আমার কাছে শিক্ষণীয়। গত লোকসভার ধাক্কা আমাকে অনেক কিছু শিখিয়েছে। মোদির কাছ থেকে উচিত অনুচিত আমি শিক্ষা নিয়েছি। और 2019 में भी हम हराएंगे। বুধবার সকালে শেষ হয় মধ্যপ্রদেশের ভোট গণনা। বিধানসভায় 119টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে 114টি আর বিজেপি 109টি। অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে দলিত ভোটে ভর করে আবারও চালকের আসনে কংগ্রেস। আর এই ফলাফলে নিজেদের সন্তোষ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি এবং তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনী ফলাফল আমাদের কাছে প্রত্যাশিত হয়েছে যে এখানকার গণতন্ত্রপ্রিয় মানুষ গণতন্ত্র রক্ষার লড়াইতে রাহুল গান্ধীর নেতৃত্বকে স্বীকার করে এগিয়ে আসবেন, এটা আমাদের জানা আছে। গ্রেটার অ্যালায়েন্স যেটা এদের আছে, সুতরাং প্রত্যেকটা স্টেটেই বুঝতে হবে যে আমি প্রথম থেকে বলছি, এখনও বলি যে যেখানে শক্তিশালী সেখানে লড়াই করুন। অল দ্য রিজিওনাল ফোর্সেস একসাথে কাজ করে ফেডারেল ফ্রন্ট স্ট্রং হলে ইন্ডিয়া স্ট্রং হয়। তবে এই ফলে নিজেদের ভরাডুবি বলে মানতে নারাজ বিজেপির নেতারা। 5 রাজ্যের এই ফলাফল পশ্চিমবঙ্গ বিজেপিকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ত্রিপুরাতেও সাফ, আসামেও সাফ, বাকি কোথাও কেউ নামই নেয় না, সেখানে ওদের এতে কিছু যায় আসে না। আর বিজেপির পশ্চিমবঙ্গে কিছু যায় আসে না। প্রশ্ন ছিল কংগ্রেসের, তারা একটু ভালো রেজাল্ট করেছে, কিন্তু এখানে কংগ্রেস যে অবস্থায় আছে তার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয়। এদিকে নির্বাচনে ভালো করায় এক টুইট বার্তায় কংগ্রেস থেকে শুরু করে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং মিজো ন্যাশনাল ফ্রন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 রাজ্যের এই ফল কেন্দ্রের বিরোধীদের মনোবল বাড়িয়ে দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নাহিদ জিহান, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। স্বাধীনতা কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং রানার আপ চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে 35 এবং 38 মিনিটের মাথায় 2 গোল করে বসুন্ধরা ক্লাবটিকে শেষ 4-এ নিয়ে যান দলটির 2 ফরেন রিক্রুট আলিশের আজিজোভ এবং রাফায়েল ওডোভিন। বুধবার প্রথম সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে জনগণ, কোটালীপাড়ায় শেখ হাসিনা। সিলেট থেকে ঐক্যফ্রন্টের প্রচারণা শুরু, দেশের মালিকানা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট চাইলেন ডক্টর কামাল। প্রচারণায় সহিংসতার ঘটনায় বিব্রত নির্বাচন কমিশন, পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ ও বিএনপি। বৈধ অস্ত্র বহন করতে পারবে প্রার্থীরা, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরিকল্পনা নেই সরকারের। ভারতের বিধানসভা নির্বাচনে 5 রাজ্যে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি, 3টিতে কংগ্রেসের বিপুল বিজয়। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।